ওয়েল ফাইনালি আমি জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ দেখে নিলাম। এই সিনেমাটা বিয়ন্ড মাই এক্সপেকটেশন ছিল। মানে আমি ভাবতেই পারিনি যে এতটা ভালো লেগে যাবে আমার। সিনেমাটি 4 ঘন্টার এবং সম্পূর্ণ গল্পটিকে 6টা খণ্ডে ভাগ করা হয়েছে এবং এই সিনেমাটা দেখে আমরা বুঝতে পারি যে পরিচালক জ্যাক স্নাইডারের ভিশনটা কতটা বড় ছিল। মানে ডিসির ইউনিভার্স নিয়ে তিনি কতটা চিন্তা করেছিলেন। অনেকে হয়তো জানেন, তবে যারা জানে না তাদের বলে দিই যে জাস্টিস লিগ মুক্তি পেয়েছিল 2017 সালে। তবে সেই সিনেমাটার একটি স্টোরি রয়েছে। প্রথমে সিনেমাটির দায়িত্বে ছিল পরিচালক জ্যাক স্নাইডার, তবে তার কিছু পার্সোনাল ইস্যুর কারণে সে সেই সিনেমাটি ছেড়ে চলে গিয়েছিল। তারপর সেই সিনেমাটির হাল ধরে পরিচালক জশ ওয়েডন এবং তারপরে সিনেমাটার সাথে যা হয় সেটা যারা যারা সেই সিনেমাটি দেখেছে তারা জানে। তবে রিসেন্টলি আমি যখন জ্যাক স্নাইডারের জাস্টিস লিগটা দেখলাম তখন মনের মধ্যে যা যা প্রশ্ন ছিল সব ক্লিয়ার হয়ে গিয়েছে। জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন এটির IMDb রেটিং 8.5 আউট অফ 10 এবং রোটেন টমেটোজে এটি 74% ফ্রেশ। সো ফাদার টাইম ওয়েস্ট না করে এবার সিনেমার এক্সপ্লেনেশন শুরু করি। সো ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস সিনেমাটা কে কে দেখেছেন? সেই সিনেমার এন্ডিং এ ডুমসডের হাতে সুপারম্যান কিন্তু মারা গিয়েছিল। তবে তারপরে কি কি ঘটেছে সেগুলো কিন্তু আমরা জানি না। সুপারম্যান মারা যাওয়ার আগে জোরে আর্তনাদ করে ওঠে, যার ফলে তার মুখ থেকে একটি শকওয়েভ বেরোয়। ওটা অ্যাকচুয়ালি স্ক্রিম অফ এ ক্রিপ্টোনিয়ান, যার আর্তনাদটি এই পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে পৌঁছায়। প্রথম হচ্ছে অ্যাটলান্টিয়াস, অর্থাৎ সমুদ্রের নিচে যারা থাকে, এবং আরেকটা হচ্ছে থেমিসকুরা, যেখান থেকে আমাদের ওয়ান্ডার ম্যান এসছে, এবং তারাও সুপারম্যানের সেই আর্তনাদটি শুনতে পায়। তবে সুপারম্যানের সেই আর্তনাদটির কারণে থেমিসকুরাতে অবস্থিত একটি মাদার বক্স অ্যাক্টিভেট হয়ে যায়। এখন বহু মানুষের মাথায় আসবে যে মাদার বক্স কি? ওয়েল, মাদার বক্স হচ্ছে একটি সায়েন্টিফিক জিনিস যেটা খুবই পাওয়ারফুল। তার সায়েন্সটা এতটাই অ্যাডভান্স যে পৃথিবীর লোকেদের সেটি বোঝা একেবারে অসম্ভব। আমাদের এই পৃথিবীতে 3টে টোটাল মাদার বক্স রয়েছে। একটা মাদার বক্সকে অ্যাটলান্টিয়াসরা রেখে দিয়েছে, আরেকটা মাদার বক্স রয়েছে অ্যামাজনিয়ানদের কাছে, এবং আরেকটা মাদার বক্স মানুষরা লুকিয়ে রেখেছে। তবে গল্পটিকে ফার্দার এক্সপ্লেইন করার আগে আপনাদের মাদার বক্স সম্পর্কে আরেকটু এক্সপ্লেইন করা উচিত। এই গোটা ইউনিভার্সের একটি শক্তিশালী প্রাণী যার নাম হচ্ছে ডার্কসাইড, যাকে অনেকটা থ্যানোসের সাথে কম্পেয়ার করতে পারেন। সো ডার্কসাইড এক একটার পর এক একটা প্ল্যানেটকে ধ্বংস করে নিত এবং সেখানকার লোকেদের নিজেদের গোলাম অর্থাৎ চাকর বানিয়ে নিত। তার কাছে ছিল সেই 3টে মাদার বক্স। তো সেই 3টে মাদার বক্স যখন একত্রিত হয়ে যায় সেখানে একটি ইউনিটি তৈরি হয়, আর যার শক্তির সাহায্যে ডার্কসাইড এক একটা প্ল্যানেটকে ধ্বংস করে দিত এবং সেখানকার প্রাণীদের নিজেদের দাস বানিয়ে নিত, এবং তার যারা চাকরে পরিণত হয় তাদের বলা হয় প্যারাডেমন্স। এন্ড আই হোপ প্যারাডেমন্সকে আপনারা এর আগে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান সিনেমাতে দেখেছেন। সো ডার্কসাইড এরকম ভাবেই 100,000খানা প্ল্যানেট সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। তবে সে যখন পৃথিবীতে এসেছিল তার প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়নি, কারণ সেই সময় আমাদের এই পৃথিবীকে রক্ষা করার জন্য অনেকেই ছিল। একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল যেখানে মানুষদের পাশাপাশি ভগবানেরাও ডার্কসাইডের সাথে লড়তে এসেছিল, আর সেইখানে প্রথম অ্যামাজনিয়ান এবং অ্যাটলান্টিয়াসরা একসাথে যুদ্ধে লড়েছে। বল আবারও বলে দিই, অ্যামাজনিয়ান অর্থাৎ যেখান থেকে আমাদের ডায়ানা এসছে অর্থাৎ ওয়ান্ডার ওম্যান, এবং অ্যাটলান্টিয়ান্স অর্থাৎ যেখান থেকে আমাদের অ্যাকুম্যান এসছে। তবে সেখানে শুধু এই দুই গোষ্ঠী না, পৃথিবীর বাইরে থেকে আসা প্রাণীরাও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল অর্থাৎ ল্যান্টার্নস। ওয়েল, গ্রিন ল্যান্টার্নদের নিয়ে 2011 সালে একটি সিনেমা এসেছিল, চাইলে ওটা দেখতেও পারেন। ডার্কসাইড যখন তার সৈন্যদের নিয়ে পৃথিবী আক্রমণ করেছিল তখন তারা ভাবতেই পারেনি যে এই পৃথিবীকে রক্ষা করার জন্য এত লোক রয়েছে। একটি চমৎকার যুদ্ধ আমরা সেখানে দেখতে পাই, প্রচুর ভালো মানুষ মারা যায় সেখানে। তবে ফাইনালি সেই যুদ্ধে ডার্কসাইডের হার হয়। আমরা দেখতে পাই ডার্কসাইড ঘায়েল হয়েছে। একই সাথে ডার্কসাইডের কাছে যে সেই 3টি মাদার বক্স ছিল সেগুলো পৃথিবীতেই রয়ে যায়, আর ডার্কসাইড সেখান থেকে পরে পালিয়ে যায়। এখন আপনাদের মাথায় আসতে পারে যে ডার্কসাইড এত বড় একটা ভিলেন এত কমজোর কি? সেটা একদমই না। অ্যাকচুয়ালি এই যে যুদ্ধটির কথা আমি বলছি সেটা প্রায় কয়েকশো হাজার বছর আগে হয়েছিল, এবং বর্তমানে ডার্কসাইড যথেষ্ট পাওয়ারফুল এবং তার কাছে ওমেগা পাওয়ার্স রয়েছে। তো ডার্কসাইডের পৃথিবীতে আসার পর তার যে অবস্থা হয়েছিল তার জন্য সে পৃথিবীতে আসার একদম চিন্তা তো করবে না, তবে সে একজনকে পাঠিয়েছে, আর যার নাম হচ্ছে স্টিফেন উলফ। স্টিফেন উলফের মিশন রয়েছে এই পৃথিবী থেকে যে 3টে মাদার বক্স ডার্কসাইড ফেলে দিয়ে চলে গিয়েছিল সেই 3টেকে গ্যাদার করা, অর্থাৎ সেই 3টে মাদার বক্সকে একত্রিত করা, যেটির ফলে একটি ইউনিটি তৈরি হবে এবং যেটার সাহায্যে স্টিফেন উলফ এই গোটা পৃথিবীকে ধূলিসাৎ করে দিতে পারবে। আর গল্পের শুরুতেই তো আমি বলেছিলাম যে 3টে মাদার বক্স কোথায় কোথায় আছে। গল্পের শুরুতেই আমরা ব্রুস ওয়েনকে দেখতে পাই অর্থাৎ ব্যাটম্যান। অ্যাকচুয়ালি সে বেরিয়েছে কিছু মানুষদের খোঁজে। সে একটি সুপার হিরোদের অ্যালায়েন্স তৈরি করতে চায়, মানে কিছু সুপার হিরোদের একত্রিত করতে চায়, কারণ এই পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বড় বিপদ,
যেটি সে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান সিনেমাতে লেক্স লুথারের মুখ থেকে শুনেছিল। একই সাথে তার কিছু ভিশনও এসেছিল সেই সিনেমাতে, যেটা নিয়ে আমি এই ভিডিওর এন্ডিং এ ডিসকাস করব। প্রথমে সে সাক্ষাৎ করে আর্থারের সাথে, আর্থার অর্থাৎ অ্যাকুয়াম্যান। যদিও ব্রুস আর্থারকে সম্পূর্ণভাবে চিনে ফেলেছে, তবে আর্থার একদম ডিনাই করে যাচ্ছে যে সে অ্যাকুয়াম্যান একদমই নয়, মানে যেভাবে সুপারহিরোরা নিজেদের পরিচয় লুকিয়ে রাখে। তবে ফাইনালি তাদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং হয় এবং ব্রুস জানায় যে সে কেন অ্যাকুয়াম্যানের খোঁজ করছে। যদিও আর্থার তার কথা তেমন একটা পাত্তা দেয় না এবং সেখান থেকে জলের মধ্যে চলে যায়। অ্যাকচুয়ালি সে জলেই থাকে। তারপর সে বেরিয়ে পড়ে অন্য সুপার হিরোদের খোঁজে। তো গল্পের শুরুতে যেটা বলেছিলাম যে সুপারম্যান মারা যাওয়ার সময় যে স্ক্রিম অর্থাৎ যে চেঁচিয়ে ওঠে এবং সেই আওয়াজে থেমিস্কুইরাতে যে মাদার বক্সটি ছিল সেটি অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যামাজনিয়াসরা সেটাকে ভালো মতন প্রোটেক্ট করছে আর সেই মুহূর্তে স্টিফেন উড সেখানে উপস্থিত হয়। আমরা দেখতে পাই যে সেখানকার রানী সেই মাদার বক্সটি নিয়ে সেখান থেকে পালাচ্ছে এবং সম্পূর্ণ সেই মিউজিয়ামটি যেখানে মাদার বক্সটি রাখা ছিল সেটি মাটির নিচে ধসে পড়ে। সেখানে বহু অ্যামাজনস সেই মাদার বক্সটিকে প্রোটেক্ট করতে গিয়ে নিজেদের জীবন দেয়। তবে স্টিফেন উড ছিল যথেষ্ট পাওয়ারফুল এবং অ্যামাজনসরা তার সাথে লড়ে পারছিল না এবং স্টিফেন উড সেই মাদার বক্সটি তাদের থেকে নিয়ে সেখান থেকে টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় চলে যায়। সো এখন স্টিফেন উডের কাছে একটা মাদার বক্স এসে গিয়েছে আর বাকি মাত্র দুটো। অ্যামাজনিয়ানরা বুঝে গিয়েছে যে একটি বড় বিপদ আসবে, যার কারণে তারা প্রিন্স ডায়ানা অর্থাৎ ওয়ান্ডার ওম্যানকে একটি সিগন্যাল পাঠায়। একটি তীর যেটির নাম হচ্ছে অ্যারো অফ আর্টেমিস। সেই তীরটিতে তারা আগুন জ্বালিয়ে চার্জ করে, যেটি অ্যামাজনদের একটি পুরনো মনুমেন্টে এসে পড়ে। তারপর ডায়ানা যখন সেই তীরটি খুঁজে পায়, সে বুঝতে পারে কোনো বড় বিপদ আসছে। ডায়ানা সেই মনুমেন্টের একটি সিক্রেট ডোর থেকে ভেতরে প্রবেশ করে এবং জানতে পারে যে অ্যাকচুয়ালি ডার্ক সাইড কে, মানে সেই কয়েক হাজার বছর আগে যে বড় যুদ্ধটি হয়েছিল, যেটির ব্যাপারে আমি একটু আগেই বললাম, সেই সম্পূর্ণ ব্যাপারে ডায়ানা জানতে পারে এবং সেই কারণে সে ব্যাটম্যানের সাথে কন্ট্যাক্ট করে। ব্যাটম্যান অর্থাৎ ব্রুস ওয়েন, সে ব্রুস ওয়েনকে জানায় যে বিপদ অলরেডি এসে গিয়েছে আমাদের পৃথিবীতে, তাই তাদের একদম লেট করলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই অ্যালায়েন্সটি তৈরি করতে হবে, মানে ব্যাটম্যান যাদের খুঁজছে তাদের ইমিডিয়েটলি খুঁজতে হবে। অন্যদিকে এই গল্পে আমাদের দুটো ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। প্রথমেই হচ্ছে ব্যারি অ্যালেন অর্থাৎ যাকে আপনারা ফ্ল্যাশ নামে চেনেন। একটি চমৎকার সিন আমরা দেখতে পাই, একটি মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে একটি গাড়ির সাথে এবং ব্যারি তার সুপার স্পিড দিয়ে সেই মেয়েটিকে বাঁচিয়ে দেয়। গল্পের ব্যারির একটি ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে যে তার বাবা জেলে বন্দি এবং সে জব খুঁজে বেড়াচ্ছে, তবে সেই ব্যাপারে আমি আর ডিসকাস করছি না। তারপর ফাইনালি ব্যারির সাথে ব্রুস মিট করে অর্থাৎ ব্যাটম্যান। তারা দুজনেই দুজনের আসল পরিচয় জেনে গিয়েছে, তাই লোকানোর সেখানে আর কিছু নেই। ব্যাটম্যান ব্যারিকে তার নিজের দলে নিতে চায় এবং ব্যারি এক কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে ডায়ানা অর্থাৎ ওয়ান্ডার ওম্যান আরেকজনের খোঁজ করতে গিয়েছে, আর এই চরিত্রটির নাম হচ্ছে ভিক্টর, যাকে আমরা এই ডিসি কমিক্সের সাইবর্গ নামে চিনি। আর এই গল্পে সাইবর্গেরও একটি ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি তার বাবা একজন সায়েন্টিস্ট, তবে সে তার নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে তার পরিবারকে একদমই সময় দিতে পারে না। একদিন ভিক্টর এবং তার মা গাড়িতে ট্রাভেল করছিল, সেই মুহূর্তে তাদের একটি অ্যাক্সিডেন্ট হয় যেখানে ভিক্টরের মা মারা যায় এবং একই সাথে ভিক্টর সেও অলমোস্ট মরে গিয়েছিল। তবে ভিক্টরের বাবা তাকে জ্যান্ত করে দেয়। তবে এই জ্যান্ত করে দেওয়ার প্রসেসটা ছিল একটি আলাদা। আমি প্রথমেই বলেছিলাম 3টি মাদার বক্সের মধ্যে একটি মাদার বক্স মানুষরা লুকিয়ে রেখেছিল। বিশ্বযুদ্ধের সময় নাজিদের হাতে একটি মাদার বক্স চলে আসে এবং তারপরেই সেটা আমেরিকানদের কাছে চলে আসে। সায়েন্টিস্টরা সেটা নিয়ে রিসার্চ করছে আর সেখানে সেই সায়েন্টিস্টদের মধ্যে একজন হচ্ছে ভিক্টরের পিতা। সে সেই মাদার বক্সের পাওয়ারটিকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করে নেয় এবং সেই মাদার বক্সের পাওয়ারটি দিয়েই তার ছেলেকে পুনর্জীবিত করে দেয়। তবে ভিক্টর এখন আর আগের মতো নয়, তার শরীরের কিছু অংশ হয়তো মানুষের রয়েছে, বাকি গোটা শরীরটা তার রোবটের। মানে আপনারা কল্পনায় করতে পারছেন যে সেই মাদার বক্সের ক্ষমতা কতটা। সে একটা মৃত মানুষকে জ্যান্ত করে দেয়। আর মৃত মানুষকে জ্যান্ত করা নিয়ে যখন কথা আসছেই, তাহলে এখন আপনাদের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে সেটি দিয়ে সুপারম্যানকে কেন জ্যান্ত করা হচ্ছে না, কারণ সে তো সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান সিনেমাতে মারা গিয়েছিল। বল সেই টপিকেও আসছে, একটু অপেক্ষা করুন। সো অন্যদিকে এই গল্পের ভিলেন স্টিফেন উড, সে বেরিয়ে পড়েছে বাকি দুটো মাদার বক্সের খোঁজে। একটা মাদার বক্স রয়েছে এই মুহূর্তে অ্যাটলান্টিয়াসদের কাছে। স্টিফেন উড কিছু অ্যাটলান্টিসের জলের তলা থেকে কিডন্যাপ করে তার একটি ডিভাইসের সাহায্যে তাদের মাইন্ড রিড করে নেয়, অর্থাৎ তাদের মন পড়ে নেয় এবং সেই স্থানে এসে উপস্থিত হয় যেখানে মাদার বক্সটি লুকিয়ে রাখা ছিল। সেখানে মাদার বক্সটিকে প্রোটেক্ট করতে গিয়ে বহু অ্যাটলান্টিস মারা যায়। একই সাথে সেখানে আমরা মেরাকে দেখতে পাই যে স্টিফেন উলফের সাথে লড়ছে, তবে স্টিফেন উলফ যথেষ্ট শক্তিশালী। সেই স্থানে আর্থার এসে উপস্থিত হয় অর্থাৎ অ্যাকুয়াম্যান, তবে সেও স্টিফেন উলফের সাথে লড়ে পারছিল না এবং স্টিফেন উলফ চালাকি করে সেই মাদার বক্সটি সেখান থেকে নিয়ে চলে যায়।
সো স্টিফেন উলফের কাছে রয়েছে এই মুহূর্তে দুটো মাদার বক্স এবং সে মাদার বক্সগুলিকে একটি অ্যাবান্ডেন্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে নিয়ে গিয়েছে। মানে সেখানে সে তার নিজের একটি বেস বানিয়েছে এবং সেটির চারপাশে একটি ফোর্স ফিল্ড তৈরি করে দিয়েছে যাতে বাইরের থেকে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। আর এখন বাকি রয়েছে তৃতীয় মাদার বক্স, যেটি ছিল ভিক্টরের পিতার কাছে, যেটা দিয়ে সে ভিক্টরকে জ্যান্ত করেছিল। গোটা শহরে সেই প্যারাডেমন্সগুলো উড়ে বেড়াচ্ছে তৃতীয় মাদার বক্সটিকে খোঁজার জন্য। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এই ক্রিচার্সগুলো দেখেছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সায়েন্টিস্টদের কিডন্যাপ করে বেড়াচ্ছে, যাদের থেকে সেই মাদার বক্সটির সেন্টটি আসছে। অ্যাকচুয়ালি স্টিফেন উলফ গন্ধ শুকে বুঝতে পারে যে কে মাদার বক্সের কাছে ছিল। তারা সেই সায়েন্টিস্টগুলিকে কিডন্যাপ করে এনে একটি আন্ডারগ্রাউন্ড স্কোয়ারের মধ্যে রেখেছিল, যেখানে তাদের উপর সে ইন্টারোগেট করছিল এবং অন্যদিকে ডায়ানা ভিক্টরকে তাদের সাথে আসার জন্য কনভিন্স করে নেয়। সো ভিক্টরের সম্পর্কে একটু বলে নিই। তাকে আমরা সাইবর্গ নামে চিনি, যার শরীরের অর্ধেকের বেশি হচ্ছে মেশিন, তবে তার কিছু দারুণ দারুণ অ্যাবিলিটিস রয়েছে। মানে কমন কিছুটা আয়রন ম্যানের মতন, একই সাথে সে যে কোনো জিনিস হ্যাক করে নিতে পারে, সেটা যতটাই ফায়ারওয়েল প্রোটেক্টেড থাকুক না কেন। মানে সে যদি চায় এই গোটা বিশ্বের প্রত্যেকটা দেশের থেকে সে নিউক্লিয়ার কোডগুলিকে হ্যাক করে নিয়ে সেই মিসাইলগুলো সে ছেড়ে দিতে পারে, এমনকি ধ্বংস করে দিতে পারে। আর অন্যদিকে রয়েছে ব্যারি, যাকে ব্রুস রিক্রুট করেছিল। সে হচ্ছে সুপার ফাস্ট, মানে বলতে গেলে সে আলোর গতিবেগের থেকে জোরে দৌড়াতে পারে এবং তারা চারজনই একত্রিত হয়ে গিয়েছে। একই সাথে তারা স্টিফেন উলফের সেই লোকেশনটা জানতে পেরে গেছে যেখানে তারা সেই সায়েন্টিস্টগুলিকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছিল। সেখানে তারা উপস্থিত হয় এবং একই সাথে স্টিফেন উলফ এবং তার প্যারাডিমোসদের সম্পূর্ণ গ্রুপের সাথে চমৎকার একটি ফাইট হয়। স্টিফেন উলফ প্রথমে ওয়ান্ডার ওম্যানকে আন্ডার এস্টিমেট করেছিল, তবে ওয়ান্ডার ওম্যান যথেষ্ট পাওয়ারফুল। সো আমাদের সেই চারটে সুপারহিরোর সাথে স্টিফেন উলফ এবং তার প্যারাডিমোসের গ্রুপরা একদমই লড়ে পারছিল না, তাই বাধ্য হয়ে লাস্টে স্টিফেন উলফ পালিয়ে যায় এবং তারা সেখান থেকে সেই সায়েন্টিস্টদের রেস্কিউ করে নেয়। একই সাথে সেই টানেলটি জলের নিচে অবস্থিত ছিল এবং সেখানে একটি ফাটল ধরে জল চলে আসে। তবে আমরা দেখতে পাই সঠিক টাইমে অ্যাকোয়াম্যান সেখানে চলে আসে এবং তাদের বাঁচিয়ে দেয়। মানে বলতে গেলে অ্যাকোয়াম্যানও এখন তাদের দলে যুক্ত হয়ে গিয়েছে, কারণ একটু আগেই বলেছিলাম যে স্টিফেন উলফ অ্যাটলান্টিয়াসদের কাছে সেই মাদার বক্সটি কিন্তু চুরি করে নিয়ে চলে গিয়েছিল। সো স্টিফেন উলফের কাছে এই মুহূর্তে দুটো মাদার বক্স রয়েছে এবং সেই মাদার বক্সগুলি থেকে ছোঁয়ার পর স্টিফেন উলফ একটি ভিশন পায়। আর এই ভিশন থেকে আমরা জানতে পারি আমাদের এই পৃথিবীর মধ্যে লুকিয়ে রয়েছে অ্যান্টি লাইফ ইকুয়েশন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে অ্যান্টি লাইফ ইকুয়েশনটা কি? ওয়েল, এটি হচ্ছে একটি ফর্মুলা যেটি ডার্ক সাইড বহু বছর ধরে খুঁজে আসছে। এই ইকুয়েশনটির দ্বারা ডার্ক সাইড যে কোনো মানুষকে দাসে অর্থাৎ চাকরে পরিণত করতে পারবে, অর্থাৎ এই ফর্মুলাটি মানুষদের ফ্রি উইল সম্পূর্ণভাবে কেড়ে নেয়। তবে স্টিফেন উলফ ডার্ক সাইডকে জানায় যে সে এত দিন ধরে বিভিন্ন প্ল্যানেট খুঁজে এসেছে সেই অ্যান্টি লাইফ ইকুয়েশনটিকে পাওয়ার জন্য, কিন্তু এই ফর্মুলাটি পৃথিবীতেই আছে। এবং ডার্ক সাইড জানায় যে স্টিফেন উলফ যখন এই পৃথিবীর সব হিরোদের হারিয়ে ফেলবে, তখন ডার্ক সাইড এই পৃথিবীতে আসবে সেই ইকুয়েশনটিকে নেওয়ার জন্য। সো এবার অন্যদিকে তৃতীয় মাদার বক্সটি কোথায়? সেই মুহূর্তে সাইবর্গ জানিয়ে দেয় যে তৃতীয় মাদার বক্সটি তার কাছে রয়েছে এবং সে তার সম্পূর্ণ হিস্ট্রিটি বলে যে তার বাবা তাকে কিভাবে সেই মাদার বক্সের সাহায্যে জ্যান্ত করে দিয়েছিল এবং তারা সেই মাদার বক্সটিকে এখন ইউজ করবে সুপারম্যানকে জ্যান্ত করার জন্য, কারণ তারা জানে যে এই লড়াইটা সুপারম্যানকে ছাড়া একদমই অসম্ভব। তবে এই মাদার বক্সের পাওয়ারটিকে অ্যাক্টিভেট করতে গেলে সেটিকে ভালো মতন ইলেকট্রিফাই করতে হয়। তখন ব্যারি বলে ওঠে যে সে যখন প্রচন্ড জোরে দৌড়ায় তখন সে যথেষ্ট পরিমাণে ইলেকট্রিসিটি প্রডিউস করে, যার দ্বারা সে সেই মাদার বক্সটিকে ইলেকট্রিফাই করতে পারবে। তারপর তারা সেই ক্রিপ্টোনিয়ান শিপটিতে যায়, অর্থাৎ যেটাই করে জেনারেল জর্ড এবং তার টিমরা এই পৃথিবীতে এসেছিল। তারা সুপারম্যানের বডিটিকে মাটির তলা থেকে তুলে নিয়ে এসেছে এবং সেই শিপের মধ্যে নিয়ে গিয়ে একটি জলের মতন জায়গায় গিয়ে শুইয়ে দেয়। এই জায়গাটি ঠিক তেমন একটি জায়গা যেখানে লেক্স লুথার জেনারেল জর্ডের বডি থেকে ডুমসডেকে বানিয়েছিল। আপনি যদি ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান সিনেমাটা দেখেন তাহলে ভালো বুঝতে পারবেন। তারপর তারা সেই প্ল্যান অনুযায়ী কাজ করে। ভিক্টর সেই মাদার বক্সটি দিয়ে সুপারম্যানকে জ্যান্ত করতেই যাবে, সেই মুহূর্তে ভিক্টর একটি ভিশন পায়। আর এটা ছিল সেই ভিশনটি যেটা ব্যাটম্যানের নাইটমেয়ার নামে পরিচিত, অর্থাৎ যখন সুপারম্যান সম্পূর্ণভাবে ভিলেনে পরিণত হয় আর এই পৃথিবীর সব সুপারহিরোদের মেরে ফেলে। সেই ভিশনে আমরা দেখতে পাই সুপারম্যান শুয়ে কাঁদছে, তার কোলে সম্ভবত কেউ আছে এবং আমরা অনুমান করতেই পারি যে সেটা হচ্ছে তার গার্লফ্রেন্ড লুইস লেন। সুপারম্যান সম্ভবত মনে করে যে সে মারা গিয়েছে ব্যাটম্যানের কারণে, আর তখন আমরা সুপারম্যানের পিছনে দেখতে পাই ডার্ক সাইডকে। আর পরের সিনে আমরা দেখতে পাই জাস্টিস লিগ সম্পূর্ণভাবে তছনছ হয়ে গিয়েছে, একজন ল্যান্টার্ন নিচে পড়ে রয়েছে, একই সাথে সুপারম্যানের হাতে ব্যাটম্যানের মুন্ডু। আর এই ভিশনটি সাইবর্গ একা কিন্তু পায়নি। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান সিনেমাতে ব্যাটম্যান এই ভিশনটি পেয়েছিল। আমরা দেখতে পাই সুপারম্যান এখন ডার্ক সাইডের সাথে মিশে গিয়েছে। আর এই টাইমলাইনটা হচ্ছে ফিউচার,
একই সাথে আমরা সেই সিনে ফ্ল্যাশকে দেখতে পেয়েছিলাম, যাকে নাইটমেয়ার ফ্ল্যাশ বলা হয়, এবং সে ব্রুস ওয়েনকে যে সে এতদিন ধরে যা ভেবেছিল সবকিছু সত্যি। আসল ভিলেন হচ্ছে সুপারম্যান, যে এই দুনিয়াটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে, আর যার একমাত্র কারণ রয়েছে তার গার্লফ্রেন্ড অর্থাৎ লুইস লেন মারা যাবে সেই কারণে। তবে কিভাবে হবে সেগুলো কিন্তু আমরা জানি না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ একটি ফিউচার। তারা এই ফিউচারের একটি ভিশন দেখছে যেটা ভবিষ্যতে হবে, তবু তারা এই ভিশনটিকে তোয়াক্কা করে না এবং তারা সুপারম্যানকে জ্যান্ত করে দেয়। পরের মুহূর্তেই আমরা দেখতে পাই যে সুপারম্যান জ্যান্ত হয়ে গিয়েছে এবং সে নিজেও জানে না সে কে। সে তার চোখের সামনে প্রত্যেকটা সুপার হিরোকে দেখে একটু নার্ভাস হয়ে যায়। অন্যদিকে সাইবর্গের অটোমেটিক ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে সুপারম্যানের উপর অ্যাটাক করে। আর ব্যাস, এটাই ছিল তাদের সবথেকে বড় ভুল। সুপারম্যান তাদের খুব পেটায় এবং এতগুলো সুপার হিরো মিলেও সুপারম্যানকে কিন্তু আটকাতে পারছিল না। তো আপনারা কল্পনা করতে পারেন যে সুপারম্যান কতটা পাওয়ারফুল। তবে সে তার চোখের সামনে ব্যাটম্যানকে দেখে, যার উপর তার একটি পুরনো রাগ ছিল এবং সে ব্যাটম্যানকে অলমোস্ট মেরেই ফেলতো। তবে সেই মুহূর্তে তার গার্লফ্রেন্ড অর্থাৎ লুইস লেন সেখানে উপস্থিত হয় এবং সুপারম্যান ঠান্ডা হয়ে যায়। পরে সে লুইসকে নিয়ে একটি অন্য জায়গায় উড়ে চলে যায়, অর্থাৎ যেখানে তার বাড়ি। সেখানে সে তার মায়ের সাথেও সাক্ষাৎ করে এবং তারপর সে তার স্মৃতি খুঁজে পায়। মানে সে রিয়েলাইজ করে যে এতক্ষণ ধরে সে অনেক ভুল কাজ করছিল। অন্যদিকে স্টিফেন উলফ সে রিসার্চ ল্যাবরেটরিতে চলে যায়, যেখানে তৃতীয় মাদার বক্সটি রাখা ছিল। সেই মাদার বক্সটিকে ভিক্টরের পিতা সম্পূর্ণভাবে প্রোটেক্ট করছিল, আর সেখানেই সে মারা যায়। স্টিফেন উলফ সেই মাদার বক্সটিকে নিয়ে চলে গিয়েছে, আর এখন আমাদের সুপার হিরোদের কাছে একটাই উপায় যে স্টিফেন উলফকে যেভাবেই হোক হারাতে হবে, কারণ সে কোনোভাবে তিনটে মাদার বক্সকে যদি একত্রিত করে দেয়, সেখান থেকে যে পাওয়ারটি তৈরি হবে তারপরে হয়তো কেউ বাঁচতে পারবে না। তারপর ব্যাটম্যান স্যাটেলাইট ইমেজেসের মাধ্যমে জানতে পেরে যায় যে স্টিফেন উলফ কোথায় রয়েছে। মানে যেমনটা আমি প্রথমে বলেছিলাম যে সেটি একটি অ্যাবান্ডেন নিউক্লিয়ার প্ল্যান্ট ছিল এবং তারা সেখানে উপস্থিত হয় এবং এই গল্পের একটি সেরা ফাইট আমরা দেখতে পাই। প্রথমে ব্যাটম্যান তার ব্যাটউইংসটি নিয়ে সেই এলাকার চারপাশে তৈরি যে ফোর্স ফিল্ডটি সেটিকে ধ্বংস করে দেয়, যাতে সুপার হিরোরা এখন ভেতরে প্রবেশ করতে পারে। এবং তারপর সেই প্যারাডিমনসদের সাথে আমাদের সুপার হিরোদের একটি চমৎকার ফাইট দেখি। আমরা দেখতে পাই যে স্টিফেন উলফ সে তিনটি মাদার বক্সকে অলমোস্ট একত্রিত করেই দিয়েছিল। তবে সেই স্থানে আমাদের হিরোরা উপস্থিত হয়, প্রত্যেকে স্টিফেন উলফকে ডিস্ট্র্যাক্ট করছে এবং অন্য দিক দিয়ে সাইবর্গ সেই মাদার বক্সগুলিকে আলাদা করার চেষ্টা করছে, মানে কোনোভাবে সেই ইউনিটি যাতে তৈরি না হয়। তবে সেই কাজটিকে করার জন্য প্রয়োজন হবে প্রচুর পরিমাণে ইলেকট্রিক পাওয়ার, যেটা সাইবর্গের কাছে নেই। সেই কারণে সে ফ্ল্যাশের কাছে সাহায্য চায়, কারণ প্রথমেই বলেছিলাম যে ফ্ল্যাশ অত্যাধিক দৌড়ানোর ফলে একটি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে সে। তবে দুর্ভাগ্যবশত সেখানে একটি প্যারাডিমন্সের হাতে ফ্ল্যাশ আহত হয় এবং সাইবর্গ একা হাতে সেই কাজটি করতে পারছিল না, যার ফলে মাদার বক্সগুলি একত্রিত হয়ে যায়। অন্যদিকে স্টিফেন উলফ রেডি, সে পিছন থেকে সাইবর্গকে হত্যা করেই দিতে যাবে। তবে সেই মুহূর্তে আমাদের সবথেকে পছন্দের হিরো অর্থাৎ সুপারম্যান সেখানে এন্ট্রি মারে। সুপারম্যানের গায়ে এতটা জোর যে স্টিফেন উলফ তার এক্সটি দিয়ে সুপারম্যানের গায়ে মারে এবং সুপারম্যানের গায়ে কিছু লাগেও না। ইভেন সুপারম্যান তার সেই এক্সটিকে ভেঙে দেয়। প্রত্যেকটা সুপার হিরো স্টিফেন উলফকে সেখানে খুব পেটায়। তবে দুর্ভাগ্যবশত মাদার বক্সটি একত্রিত হয়ে গিয়েছে এবং একই সাথে সেখানে একটি পোর্টাল ওপেন হয় এবং আমরা দেখতে পাই সেই পোর্টাল থেকে ডার্ক সাইড সব দেখছে, মানে সেই ইউনিটি পাওয়ারটি তৈরি হয়ে গিয়েছে অলমোস্ট। তবে তখন ফ্ল্যাশ তার শেষ চেষ্টাটুকুনি করে, আর অ্যাকচুয়ালি তখন আমরা ফ্ল্যাশের একটি দারুণ অ্যাবিলিটি সম্পর্কে আমরা জানতে পারি। ফ্ল্যাশ এতটা জোরে দৌড়ায় যে সে আলোর গতিবেগকে ক্রস করে নেয়। অ্যাকচুয়ালি ফ্ল্যাশ তার স্পিডের কারণে ডাইমেনশনাল ট্রাভেল করতে পারে, একই সাথে সে টাইম ম্যানিপুলেশনও করতে পারে, মানে টাইম ট্রাভেল। ফ্ল্যাশ তার অত্যাধিক গতির কারণে সে সময়কে পিছিয়ে দেয়, অর্থাৎ সেই টাইমটা যখন মাদার বক্সগুলি একত্রিত হয়নি। তারপর সে তার ইলেকট্রিক চার্জটি দিয়ে সাইবর্গকে সাহায্য করে এবং সে সেই মাদার বক্সগুলিকে আলাদা করে দেয়। একই সাথে আমাদের সুপার হিরোরা স্টিফেন উলফকে খুব বাজেভাবে পিটিয়েছে এবং ওয়ান্ডার ওম্যান তার তলোয়ার দিয়ে স্টিফেন উলফের মুন্ডুটি কেটে দেয়। অন্যদিকে পোর্টালের ওপারে রয়েছে ডার্ক সাইড, যার সামনে স্টিফেন উলফের মুন্ডুটি চলে আসে। তবে ডার্ক সাইড সেটিকে একদমই পাত্তা দেয় না। সে চাইলে সেই পোর্টালের মাধ্যমে পৃথিবীতে চলে আসতে পারতো, তবে সে আসে না, কারণ সে একেবারে প্রিপেয়ার্ড হয়ে আসবে। তবে কবে আসবে তার উত্তরটা আমার কাছে নেই, কারণ এই ইউনিভার্সের পরের সিনেমা কবে রিলিজ করবে সেই ব্যাপারে আমার একদমই কোনো আইডিয়া নেই। সো এরপরে একটি হ্যাপি এন্ডিং হয়। প্রত্যেকটা সুপার হিরো তাদের নিজেদের লাইফ লিড করছে। সুপারম্যান তার গার্লফ্রেন্ড লুইসের সাথে একটি সুখের জীবন কাটাচ্ছে। একই সাথে এই গল্পে আমরা আরেকটি চরিত্রকে দেখতে পাই, যার নাম হচ্ছে মার্শিয়ান ম্যানহান্টার। একে আপনারা সম্ভবত এর আগে দুটো সিনেমাতে দেখেছেন। আমার মনে আছে আমি এনাকে ম্যান অফ স্টিল সিনেমাতে দেখেছিলাম। এই সুপার হিরোটির রূপ
পরিবর্তন করতে পারে এবং একই সাথে সে জাস্টিস লিগ জয়েন করতে চায়। আর যদিও জাস্টিস লিগের সদস্য সংখ্যা অনেক বেশি, কারণ ভবিষ্যতে যে বড় বিপত্তি আসতে চলেছে সেটিকে থামানোর জন্য অনেকগুলো সুপারহিরোর প্রয়োজন। তবে সিনেমার এন্ডিং এ ব্যাটম্যান আবার সেই দুঃস্বপ্নটি দেখে, যেটিকে নাইটমেয়ার বলা হয়। সেখানে সে জোকারকেও দেখতে পায়। একই সাথে ব্যাটম্যানের সাথে আমরা দেখতে পাই মিরা, ডেথস্ট্রোক, সাইবর্গ এবং ফ্ল্যাশ। সিনটা ছিল ফিউচারে, যখন গোটা পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গিয়েছে আর ডার্কসাইড সম্ভবত এখন পৃথিবীর উপর রাজ করছে। তবে এই সব কিছুতে ডার্কসাইডকে সাহায্য করেছে সুপারম্যান। তো আমরা বলতে পারি এই টাইমলাইনে সুপারম্যান হচ্ছে মেন ভিলেন। আমরা জানি না যে তার গার্লফ্রেন্ড কিভাবে মারা যাবে, তবে সম্ভবত কিছু একটা হবে যার কারণে লুইস মারা যাবে এবং সুপারম্যান ভাববে যে ব্যাটম্যানের জন্যই তার গার্লফ্রেন্ডটি মারা গিয়েছে। সুপারম্যান সম্পূর্ণভাবে পাগল হয়ে যাবে আর সম্ভবত সেই সময় এই ইউনিভার্সের একটি বড় ভিলেন ডার্কসাইড অ্যান্টি লাইফ ইকুয়েশনটাও পেয়ে যাবে, যেটির সাহায্যে সে মানুষদের বশ করতে পারে। সম্ভবত সে সুপারম্যানকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে এবং সুপারম্যান নিজের হাতে এই গোটা জাস্টিস লিগকে ধ্বংস করে দেবে। বলে আমাদের ভাগ্য ভালো থাকলে সম্ভবত ভবিষ্যতের কিছু সিনেমাতে এই সম্পূর্ণ যুদ্ধটি আমরা দেখতে পাবো, তবে কবে সেটা কিন্তু জানি না। গল্পের শেষে লেক্স লুথারকে দেখায়, অর্থাৎ যে ডুমসডেকে জ্যান্ত করে দিয়েছিল। সে আর্কাম অ্যাসাইলাম থেকে পালিয়ে গিয়েছে এবং সে ডেথস্ট্রোকের সাথে কন্ট্যাক্ট করে। ডেথস্ট্রোক হচ্ছে ব্যাটম্যানের একটি বড় ভিলেন, মানে সে ব্যাটম্যানকে দেখতেই পারে না। এবং লুথার ডেথস্ট্রোককে জানিয়ে দেয় যে ব্যাটম্যানের আসল নাম হচ্ছে ব্রুস ওয়েন, মানে তার আসল পরিচয়টি জানিয়ে দেয়, যাতে ডেথস্ট্রোক ব্যাটম্যানকে খুব ইজিলি মারতে পারে। সো স্টোরি এখানেই শেষ হয়েছে। আমি জানি বহু মানুষের মাথায় বহু প্রশ্ন রয়েছে, তবে আপনাদের জানিয়ে দিই এটি হচ্ছে একটা ইউনিভার্সের একটি পার্ট, মানে এই সম্পূর্ণ সিনেমাটিক ইউনিভার্সের একটি পার্ট। কারণ আপনি যদি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কোনো সিনেমা না দেখে ডাইরেক্টলি এন্ড গেম সিনেমাটা দেখেন, তাহলে আপনি অবশ্যই কিছু বুঝতে পারবেন না যে এর আগে কি কি হয়েছে। ঠিক তেমনি এটাও একটি সিনেমাটিক ইউনিভার্সের পার্ট। তবে এর পরের পার্টগুলো কবে যে রিলিজ করবে সেটা আমি জানি না, তবে যদি করে তো অবশ্যই আমার চ্যানেলে তার এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। সো এনিওয়েজ, আই হোপ আপনাদের ভালো মতন আমি এক্সপ্লেন করতে পেরেছি। ছোট ছোট ডিটেলসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমি একটু সময় নিয়ে ভিডিওটি বানালাম, যাতে যারা এই ইউনিভার্সটিকে সম্পূর্ণভাবে জানে না তারাও যাতে সম্পূর্ণ গল্পটি বুঝে যায়। অ্যান্ড আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে নেবেন। আর এই ভিডিও আপাতত এইটুকুই। আবার